বিবিসির প্রতিবেদন বলছে এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের অনেকেই রাজপথ থেকে সরে গেছেন। তারা বলছেন পরিস্থিতির সুযোগ নিয়ে একটি গোষ্ঠী তাদের বিজয় ছিনতাই করেছে। হিমালয় কন্যা নেপাল কি কিছুটা শান্ত হলো? গত 17 বছরে 13 বার সরকার বদলাতে হয়েছে যে দেশকে, সেই দেশে এবারের আন্দোলন কি কোনো স্থায়ী পরিবর্তন আনলো? নেপালের মানুষের মাঝে যেমন এই প্রশ্ন ঘুরছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনও এই ভাবনা থেকে দূরে নেই। সেই আলাপটা একটু সরিয়ে রাখলে আমরা দেখতে পাই তরুণদের আন্দোলনকে ঘিরে 3টি বিষয় সামনে আসছে। প্রথমত, তরুণরা এই আন্দোলন ব্যাহত হয়ে যাওয়া নিয়ে হতাশ। দ্বিতীয়ত, সেনাবাহিনীর ইনভলভমেন্ট। তৃতীয়ত, এর পেছনে ভারত, চীন বা আমেরিকার হাত আছে। বিবিসির প্রতিবেদন বলছে এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের অনেকেই রাজপথ থেকে সরে গেছেন। তারা বলছেন পরিস্থিতির সুযোগ নিয়ে একটি গোষ্ঠী তাদের বিজয় ছিনতাই করেছে। বিক্ষোভকারীরা এক বিবৃতিতে জানিয়েছেন, নেপালের জেনারেশন জি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতি অবসানের মতো সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এই আন্দোলন শুরু করেছিলেন। তাদের আন্দোলন অহিংস ও শান্তিপূর্ণ প্রতিবাদের নীতির ওপর প্রতিষ্ঠিত। বিবৃতিতে আরও বলা হয়, তারা দায়িত্বশীলতার সঙ্গে নাগরিকদের সুরক্ষা দিতে এবং সরকারি সম্পত্তি রক্ষা করতে স্বেচ্ছাসেবী হিসেবে মাঠে কাজ করছেন। বুধবার থেকে তাদের নতুন কোনো বিক্ষোভের কর্মসূচি ছিল না, তাও উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে। প্রয়োজনীয় ক্ষেত্রে কারফিউ কার্যকর করতে সেনাবাহিনী ও পুলিশকে আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। একই অভিযোগ করছে সেনাবাহিনীও। সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেট বিবিসিকে বলেছেন, বিভিন্ন ব্যক্তি ও নৈরাজ্যবাদী গোষ্ঠী বিক্ষোভে অনুপ্রবেশ করে সরকারি বেসরকারি সম্পত্তিতে হামলা চালিয়েছে। আমরা মূলত সেই সব ব্যক্তিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছি যারা পরিস্থিতির সুযোগ নিয়ে লুটপাট, অগ্নিসংযোগ ও বিভিন্ন সহিংসতা ঘটাচ্ছে। সেনাবাহিনী প্রসঙ্গটি যেহেতু আসলো, সেক্ষেত্রে দ্বিতীয় আলাপে যেতে চাই। কারণ নেপালে সেনাবাহিনীর হাতে কর্তৃত্ব যাওয়াকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে রাজনীতি বিশ্লেষক থেকে সাধারণ মানুষ। এসসিসিআর এর বিশ্লেষক বিষ্ণু রাজা আল জাজিরাকে বলেছেন, নেপালে সচরাচর সেনা মোতায়েন হয় না, এমন ঘটনা বহু আগে ঘটেছে। 1996 সালে নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টি রাজতন্ত্র পতনের দাবিতে সশস্ত্র বিদ্রোহ শুরু করলে 2006 সাল পর্যন্ত চলে গৃহযুদ্ধ। সেনা মোতায়েনে সেটিই ছিল সবচেয়ে বড় উদাহরণ। চলতি সপ্তাহেও সেনাবাহিনী ব্যারাকেই ছিল, কিন্তু নেপালের পুলিশ আন্দোলন দমনে ব্যর্থ হওয়ায় সেনাবাহিনী রাস্তায় নামে। সেনাবাহিনীর এই উপস্থিতি নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য রয়েছে। যেমন বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগের পর প্রশাসনিক যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণের দায়িত্ব সেনাবাহিনী এখনও নেয়নি। পোখরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক যোগরাজ লামিচানে আল জাজিরাকে বলেছেন, বর্তমানে সেনাবাহিনী শুধু নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। তবে এসসিসিআর এর বিশ্লেষক বিষ্ণু রাজা বলছেন, সেনাবাহিনী কার্যতই দেশের নিয়ন্ত্রণ নিয়েছে। জেনজিরা মনে করে বর্তমান প্রেসিডেন্ট আগের প্রশাসনের দোসর, তাই তার প্রতি বিশ্বাস রাখা কঠিন। এবারে আসি তৃতীয় প্রসঙ্গে। নেপালের এই আন্দোলনে বহিঃশক্তির তৎপরতা আসলে কতটা রয়েছে? ভূরাজনৈতিকভাবে নেপালের অবস্থান অত্যন্ত সংবেদনশীল একটি অঞ্চলে। উত্তরে চীন, দক্ষিণে ভারত, যারা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। ভারত চীনের ভূরাজনৈতিক প্রতিযোগিতা নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলে। ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শান্ত বাহাদুর থাপা তার গবেষণায় বলেছেন, ভারত ও চীনের ভূরাজনৈতিক দ্বন্দ্ব নেপালের রাজনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। উভয় দেশই এই অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। কৌশলগত লক্ষ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভারত বা চীনের সঙ্গে ঘনিষ্ঠতা নেপালের অভ্যন্তরীণ রাজনীতিকে আরও জটিল করছে। এই গবেষক এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনীতিভিত্তিক সাময়িকী দি ডিপ্লোম্যাট চলতি বছরের মার্চে নেপালের রাজতন্ত্র পুনর্বহালের দাবিতে কাঠমান্ডুতে একটি মিছিলের প্রসঙ্গ সামনে এনেছেন, যেখানে নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্রর পোস্টারের পাশাপাশি প্রদর্শন করা হয়েছে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি। তারা বলছেন, এই প্রতীকী প্রদর্শন
মোটেও কাকতালীয় নয়। এটি নেপালের রাজতান্ত্রিক স্মৃতিকাতরতা ও ভারতের ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের মধ্যে এক আদর্শিক মিলনের ইঙ্গিত বহন করে। ডিপ্লোম্যাট বলছে, ভারতের শাসক দল বিজেপি এবং তার আদর্শিক অভিভাবক আরএসএস এর কিছু অংশের কাছে নেপালে হিন্দু রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এক কৌশলগত প্রয়োজনীয়তা হিসেবেও দেখা হচ্ছে। নেপালে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির প্রেক্ষাপটে ভারতের জন্য সাংস্কৃতিকভাবে সাদৃশ্যপূর্ণ হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজতন্ত্রের ধারণা আকর্ষণীয় মনে হতে পারে। সমর্থকরা যুক্তি দেন, একজন হিন্দু রাজা বেইজিংয়ের প্রভাবের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারেন। এই বয়ানও ইতিমধ্যে ভারতীয় ডানপন্থী ভাষ্যকার ও রাজনীতিবিদদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। বিপরীত চিত্র বর্ণনা করেছে দ্য ডিপ্লোম্যাট। তারা বলছে, নেপালের রাজতন্ত্র কখনোই ভারতীয়দের প্রতি মাত্রাতিরিক্ত বন্ধুত্বপূর্ণ ছিল না। 1950 সালে নির্বাসিত নেপালের রাজা ত্রিভুবন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাহায্যে নিজ দেশে ফেরেন। তখন নেপালে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠার আশা তৈরি হয়েছিল, কিন্তু সেই আশা দ্রুত ভেস্তে যায়। 1960 সালে রাজা মহেন্দ্র অভ্যুত্থানের মাধ্যমে ভারতের সমর্থনপুষ্ট রাজনীতিবিদদের দমন করেন। তার সময়ে চীনের সঙ্গে নেপালের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়, যা পরে মহেন্দ্রর ছেলে জ্ঞানেন্দ্র অব্যাহত রাখেন। গণতন্ত্রকামী সংগঠনগুলোর আন্দোলন সংগ্রামে নেপালে 2008 সালে রাজা জ্ঞানেন্দ্রর পতন হলেও সম্প্রতি জ্ঞানেন্দ্রর রাজতন্ত্র ফেরানো নিয়ে ফের দাবি উঠছে। দ্য ইকোনমিক টাইমস বলছে, গত মার্চে প্রায় 10,000 বিক্ষোভকারী ত্রিভুবন বিমানবন্দরের সামনে শোভাযাত্রা করে। তারা ফের রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানায়। রাজনৈতিক সরকারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, সুশাসন ও জবাবদিহিতার অভিযোগে গত 5 বছরে এই উপমহাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের যতগুলো নমুনা আমাদের সামনে এসেছে, তার প্রত্যেকটিতেই দেখা গেছে তরুণ প্রজন্মের উত্থান, সেনাবাহিনীর সম্পৃক্ততা এবং বহিঃশক্তির প্রভাব। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।